এই ৯ দফা পুরো আন্দোলনের যে মোড় ঘুরিয়ে দিয়েছিল, সেই ৯ দফা আসলে কিভাবে তৈরি হয়েছিল এবং এখানে কারা ভূমিকা রেখেছিল, গণমাধ্যমে পৌঁছানোর ক্ষেত্রে কারা কারা ইনভলভ ছিল, সেই বিষয়টা সামনে আনা উচিত। আমি গতকালকে আমার যে জুলাই আন্দোলনের সময় 19শে যে জুলাই, সেই 19 জুলাইয়ে যে আমার দেখা যে আন্দোলনের মুভমেন্ট, ওই সময় আমি আমার পাশ থেকে সেই বিষয়টা আমি তুলে ধরেছি আমার ফেসবুক স্ট্যাটাসে। সেই 1204 নম্বর রুমে আমরা যাওয়ার পরে সেখানে গিয়ে দেখি যে অনেকগুলো ছাত্র নেতা, প্রায় 10-12 জন হবে আর কি, এনারা বসে একটা টেবিলে 5-7 জন মতো বসে তারা ল্যাপটপে টাইপ করছে। 9 দফাটা ড্রাফট রেডি করার পর ইসরাফিল ফরাজি ভাইকে দিল। ইসরাফিল ফরাজি ভাই ওই ড্রাফটটা নিয়ে প্রেস রিলিজটা রেডি করার কাজটা হলো ইসরাফিল ফরাজি ভাই করলেন এবং আমাকে ফাইনালি দিয়ে বললেন যে আপনি এইটা বানানগুলো একটু ঠিক করে দেন। সেই সময় কিন্তু ওই যেই 1204 নম্বর রুমের কথা বলছি, এই রুমে কিন্তু আব্দুল কাদেরকে আমি দেখিনি, উনি কিন্তু এখানে ছিলেন না। সাদিক কায়েম ছিলেন, সিবগাতুল্লাহ ছিলেন এবং হচ্ছে ওইখানে ইসলামী ছাত্র শিবিরের যে এখন আন্তর্জাতিক বিষয় সম্পাদক শাহেদি ছিলেন। 19শে জুলাই দুপুর 3টা-3:30টার দিকে সম্ভবত, এই সময়ের মধ্যে আমি অফিস থেকে বের হওয়ার পর আমার যে তৎকালীন সহকর্মী ছিল ইসরাফিল ফরাজি, উনি এখন জনকণ্ঠ পত্রিকাতে রয়েছেন সিনিয়র সাংবাদিক হিসেবে। তো ওনার সাথে আমার আগে থেকেই যোগাযোগটা ছিল, যেহেতু আমার সাবেক সহকর্মী ছিল, তৎকালীন সহকর্মী থাকার সুবাদে উনি ওই সময়ই কিন্তু যুগান্তরে চাকরি করতেন। তো সেই চাকরির সুবাদে ওনার সাথে আমি এই আন্দোলন কেন্দ্রিক একদম শুরু থেকে বিভিন্ন জায়গায় যাওয়া, তারপরে আন্দোলন পর্যবেক্ষণ করা, তারপরে আমাদের সাংবাদিকরা কারা কোথায় কাজ করছে, মাল্টিমিডিয়া সাংবাদিকরা, তাদের সাথে যে সমন্বয় করা, এই কাজগুলো আমি ওই সময় করতাম। তো 19 তারিখে দুপুর 3টার দিকে উনি আমাকে বললেন যে চলেন আপনাকে এক জায়গায় নিয়ে যাই। তো আমি বললাম যে ঠিক আছে চলেন। তো আমাকে আমি কাটাবন এবং বাটা সিগন্যাল এর মাঝামাঝি ওইখানে একটা ভবন আছে, যেই ভবনটা একটা রিসার্চ সেন্টার হিসেবে পরিচালনা হতো ওই সময়। ওই ভবনটা সম্ভবত এখন নেই। তো ওই ভবনের যেই আমি 1204 নম্বর রুমের কথা উল্লেখ করেছি, সেই 1204 নম্বর রুমে আমরা যাওয়ার পরে সেখানে গিয়ে দেখি যে অনেকগুলো ছাত্র নেতা, প্রায় 10-12 জন হবে আর কি, এনারা বসে একটা টেবিলে 5-7 জন মতো বসে তারা ল্যাপটপে টাইপ করছে। আর পাশে আরেকটা রুমে এক ভাই ছিলেন, উনি নাস্তা করছিলেন, আমাকেও নাস্তা অফার করলেন। এরপরে আমরা বাইরে বেশ কয়েকটা ডেস্ক ছিল, আমাদের মিডিয়াতে যেমন ডেস্ক থাকে, এই ধরনের একটা রিসার্চ বেসড যেহেতু ওনারা কাজ করেন, ওনাদের একটা ডেস্ক ছিল। এক পাশে 2 জন মাল্টিমিডিয়া রিপোর্টার, এরকম একটা ডেস্ক ছিল, আর পাশে 3টা পিসি ছিল। তো ওনারা বসে কাজ করলো, আমি সোফায় বসলাম। ওখানে যেয়ে বসার পর আমি উকি দিয়ে আসলে পাশের রুমে দেখার চেষ্টা করলাম যে ওইখানে ঠিক কারা আছেন। তো ওদেরকে সবাইকে আমি জানতাম যে এরা জুলাই আন্দোলনের একজন সমন্বয়ক, সমন্বয়ক বলতে ওই সময় তো এরা সমন্বয় করছে, পুরো আন্দোলনটাকে কোঅর্ডিনেট করছে, এটা আমি ওই সময় জানতে পারছি। এবং সবার ওই সময় নাম আমি আসলে জানতাম না। ওই সময় আমি মুসাদ্দিক, তার সাথে পরিচয় হয়েছিলাম এবং তাকে ওই সময় চিনছি যে তার নাম মুসাদ্দিক। এবং পরবর্তীতে যখন তারা এই 9 দফাটা ড্রাফট রেডি করার পর আমাকে বলল যে ইসরাফিল ফরাজি ভাইকে দিল। ইসরাফিল ফরাজি ভাই ওই ড্রাফটটা নিয়ে কিছু আমাদের নিউজের ভাষায় যেমন থাকে, আমরা বলি যে একটা প্রেস রিলিজ কীভাবে রেডি করে দিতে হয় গণমাধ্যমের জন্য, সেই প্রেস রিলিজটা রেডি করার কাজটা ইসরাফিল ফরাজি ভাই করলেন। উনি ভাষাগত যে ভুলগুলো ছিল সেগুলো ঠিক করে গুছিয়ে দিলেন এবং আমাকে ফাইনালি দিয়ে বললেন যে আপনি এইটা বানানগুলো একটু ঠিক করে দেন। সেই সময় কিন্তু ওই যেই 1204 নম্বর রুমের কথা বলছি, এই রুমে কিন্তু আব্দুল কাদেরকে আমি দেখিনি, উনি কিন্তু এখানে ছিলেন না। তো পরবর্তীতে যখন এই ড্রাফটটা রেডি হওয়ার পর আমি বানানটা ঠিক করে দিলাম, দেওয়ার পর ইসরাফিল ভাইকে দিলাম। এরপরে ওই সময় আমি সম্ভবত সাদিক কায়েম ছিলেন, সিবগাতুল্লাহ ছিলেন এবং ওইখানে ইসলামী ছাত্র শিবিরের যে এখন আন্তর্জাতিক বিষয় সম্পাদক শাহেদি, এই নামগুলো কিন্তু আমি আরও প্রায় 1-1.5 মাস পরে জানছি, যখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি গঠন হলো, ওদের তালিকা প্রকাশ হলো, এরপরে আমি এদেরকে চিনছি। এর আগে আসলে ছাত্র নেতা হিসেবেই চিনতাম তাদেরকে। পরবর্তীতে আমি দেখলাম ওই সময় সম্ভবত এস এম ফরহাদ
কথা বলছিলেন আপনার আব্দুল কাদেরের সাথে যে এই ড্রাফটটা যেহেতু আমরা রেডি করছি, এটা হচ্ছে আমরা আমাদের চূড়ান্ত একটা আন্দোলনের কর্মসূচি হিসেবে এটা আমরা গণমাধ্যমে পাঠাইতে চাই। এখন কার নামে পাঠাবে, যেহেতু এস এম ফরহাদ তার নামে যদি পাঠায় তার জন্য ঝুঁকি হইতে পারে, একে গোয়েন্দা সংস্থার লোকজন তাকে ট্রেস করে ফেলবে। এই কারণে ওইখানে সিদ্ধান্ত হলো যে তাহলে আমরা আব্দুল কাদের সে একটু সেফ জোনে আছে, অর্থাৎ আমি যতটুকু পরে জানতে পারছি যে সে ওই সময় সিদ্ধিরগঞ্জ ছিলেন, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ, এবং তাকে সিদ্ধিরগঞ্জে যেখানে রাখা হয়েছিল সেটাও কোনো একজন রাজনৈতিক নেতার তত্ত্বাবধানে রাখা হয়েছিল। এবং আমরা পরে জেনেছি যে ওই সময় যেই নোকিয়া যে বাটন ফোনগুলো আছে, এই ফোনগুলো এবং সিম সহ এই সমন্বয়ক যারা ছিলেন, আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন, তাদের কাছে কিন্তু এগুলো তারা প্রোভাইড করছিল। এবং আমাদের ওইখানেও 4-5টা ফোন ছিল। তো এই ফোনগুলো থেকে আমরা মেসেজগুলো নিয়ে ওই সময় আমি আবার আমার কাছে যেসব সাংবাদিকদের নাম্বার আছে, যমুনা টেলিভিশনের তুহিন আবদুল্লাহ ভাইয়ের নাম্বার ছিল, চ্যানেল 24-এর মাকসুদুল নবী ভাইয়ের নাম্বার ছিল, এছাড়া আমরা সময় টেলিভিশনের নাজমুস সালেহি তার নাম্বার ছিল। এরকম যাদের নাম্বার আমার কাছে ছিল, আমি আজ সাংবাদিক হিসেবে সবার নাম এবং ফোন নাম্বারগুলো লিস্ট করেছিলাম। সম্ভবত 15 থেকে 20টা আমি লিস্ট করেছি এবং ওই বাটন ফোনে এই নাম্বারগুলো আবার তুলছি। তোলার পরেই আমরা এই ড্রাফটটা যেহেতু বড় ড্রাফট ছিল, এটা একবারে সেন্ড হচ্ছিল না, 2-3টা ভেঙে মেসেজ করে আমরা এইটা ওই সময় পাঠাইছি। তাৎক্ষণিকভাবে 15-20 জনের কাছে আমরা এটা পৌঁছাই দিছি এবং অনেককে ওই সময় আমরা ফোন করে আবার বলে দিচ্ছি যে ভাই এই ড্রাফটটা পাঠানো হয়েছে, এটা আপনারা একটু দেখেন। তো ওই একটু আগে বলছিলাম যে কনভারসেশন যে হচ্ছে, আমি পাশ থেকে বেশি ডিস্টেন্স না, ওনারা দাঁড়িয়ে আছে, আমি নিচে বসা আছি সোফায়, এবং বলছেন যে আমরা এটা পাঠাতে চাই, আপনার নামে পাঠাচ্ছি। আব্দুল কাদেরকে বলছে যে তোমার নামে আমরা এটা গণমাধ্যমে পাঠাচ্ছি। তো তোমাকে যদি কেউ ফোন করে, তোমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আমরা, তোমাকে যদি কেউ ফোন করে গণমাধ্যমের কোনো সাংবাদিক, তুমি অবশ্যই বলবা যে হ্যাঁ এটা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এটা আমরা আমাদের পরবর্তী কর্মসূচি, এই ঘোষণাটা যেন সে বলে দেয়। এইটা বলার পরে আমরা এর মধ্যে হঠাৎ করে কারেন্ট চলে গেল। যেহেতু কারেন্ট চলে গেছে, এটা তার আমরা প্রিন্ট দিতে পারছি না। ওইখানে আমাদের প্রিন্টার ছিল একটা, কিন্তু প্রিন্ট হচ্ছে না যেহেতু বিদ্যুৎ নাই। এই কারণে এইটাকে আমাদের আবার বলা হলো যে এইটা বাইরে কোথাও প্রিন্ট দিলে প্রশাসনের লোকজন এটা আবার প্রিন্টারে ট্রেস করে হয়তো আমাদেরকে ঝামেলা ফেলতে পারে। এই কারণে এটাকে তাহলে আমরা কি করতে পারি। আমরা ওই সময় আমার খুব মনে আছে যে ইসরাফিল ফরাজি আমার সাথে ছিলেন, তারপরে মুসাদ্দেক ছিলেন এবং সিবগাতুল্লাহ, যিনি ছাত্র শিবিরের একজন গুরুত্বপূর্ণ নেতা, এটা অবশ্যই পরে জেনেছি। তো উনি সহ আমরা কয়েকজন বের হয়ে আসব। ওই ভবনে যখন নিচে আসছি, এই রোডটা যদি বলি, হাতিরপুল যে রোডটা বাটা সিগন্যাল থেকে, এই রোডের একদম মাঝ বরাবর যেখানে বেস্ট বাইয়ের একটা শোরুম আছে, এই শোরুমের সামনে দিয়ে দেখছি যে পুলিশ এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা লেয়ার করে মানে 1, 2, 3 এভাবে লেয়ার করে তারা পুরো রাস্তাটা বন্ধ করে রেখেছে। এবং বাটা সিগন্যালের মোড় দিকে এদিকে আন্দোলনকারীরা একদিকে রয়েছে সায়েন্স ল্যাব হয়ে, আর এরা এই পাশে পুলিশের অবস্থান, এবং পুলিশ কিছুক্ষণ পর একটা করে ফায়ার করতেছে। এবং এই ফায়ারের শব্দ আমরা কিন্তু ওই বিল্ডিংয়ের নিচতলায় যে কেসি গেট, কলাপসিকল গেট যে গেট আছে, এই গেটের সামনে থেকে আমরা এটা শুনছি। তখন ওই দারোয়ান বলছে যে না মামা বের হতে পারবেন না, কারণ এখানে ফায়ার হচ্ছে, পুলিশ অবস্থানে আছে, তো আন্দোলন চলছে, যাইতে পারবেন না, এখন আমাদের তো বের হইতে হবে। তো আমি ওনাকে ঝাড়ি দিলাম যে মামা সমস্যা নেই, আমি সাংবাদিক, কিছু হবে না, আমাকে বের হতে দেন। পরে আমি ওনাদেরকে পিছনে করে বের হচ্ছি। এখন একটা ভয় কাজ করছে যে সামনে যেহেতু পুলিশ পুরো ওরা 1-2টা গ্রুপ নিচে শুয়ে পড়ছে, পিস্তল রাইফেল তাক করে, আর গ্রুপ দাঁড়িয়ে আছে, আর একটা হাফ সিটিং করে আরেকটা গ্রুপ ছিল। তো ওদের যে আরেকজন কমান্ডার আছে, উনি সামনে দাঁড়ায় আছে, এবং উনি আমরা যখন যাচ্ছি, আমি পিছনে ওনাদেরকে বলছি যে ভাই আপনারা শুধু আমাকে ফলো করে চলে আসবেন। আমি আমার কালবেলার যে আইডি কার্ড আছে, সেই আইডি কার্ডটা জাস্ট এইভাবে আমি ধরছি, আইডি কার্ডটা ধরে আমি সামনের দিকে আগানো শুরু করছি, সমানে হাঁটছি। উনি যখন পুলিশ আমাকে বলছে এই আপনারা দাঁড়ান কারা, হ্যাঁ, তখন আমি বলছি সাংবাদিক ভাই, আমি সাংবাদিক, আমি কালবেলা পত্রিকার সাংবাদিক, এটা বলে তারপর আমরা ডান পাশে একটা মোড় আছে, ওই মোড় দিয়ে জাস্ট বাঁক নিয়ে চলে আসছি। একটা মানুষও কিন্তু ওই রাস্তায় তখন ছিল না, মনে হচ্ছে যে গুলিটা আমাদের এসে লাগবে, এরকম একটা অবস্থার মধ্যে ছিল ওই সময়। পরে যাই হোক আমরা হাতিরপুল বাজারে চলে আসি। এই বাজারে আসার পরে আমরা ওইখানে একটা রিক্সা ঠিক করে দিই, সেখানে মোসাদ্দেক, তারপরে সিবদা,
সহ আরও একজন 3জনকে আমরা হলো সম্ভবত মুসাদ্দিকের সাথে আরেকজন ছিল, নামটা মনে পড়ছে না, এই 3জনকে আমরা একটা রিক্সায় উঠাই দিই। আমরা বলি যে আপনারা বাংলা মোটর ইস্কাটন রোডে চলে যান, নেভি গলি যেটা আমরা আড্ডা দিই। তো ওইখানে ওরা চলে গেল। আমি বাইক নিয়ে ইসরাফিল ফরাজি ভাইকে আমার বাইকের পিছনে নিয়ে আমরা হচ্ছি ইস্কাটনের ওইখানে একটা অফিস আছে ইসরাফিল ফরাজি ভাইয়ের, উনি মাঝে মাঝে বসে ওখানে। তো ওইখানে যাওয়ার পরে আমরা ওইটা প্রিন্ট দিছি, 50 কপি মতো আমরা প্রিন্ট করলাম। প্রিন্ট আউট করে আমরা হচ্ছে কিছু নিয়েছি 15-20টা মতো, বাকিগুলো হচ্ছে যে মুসাদ্দেক সহ, মুসাদ্দেক আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে ফোন করে এখান থেকে আবার একজন বাইকার নিয়ে যায়। ওই বাইকে 2জন ছিল, মুসাদ্দেকের সাথে 2জন ছিল। ওরা 2জন মিলে ওই হচ্ছে ওদেরকে আমরা ভাগ করে দিই যে আপনারা হচ্ছে চ্যানেল 24, দীপ্ত, তারপর হচ্ছে যমুনা ফিউচার পার্ক হয়ে, যমুনা টেলিভিশন, তারপর যুগান্তর হয়ে আপনারা হলো বসুন্ধরা গ্রুপে যে মিডিয়াগুলো আছে, কালের কণ্ঠ থেকে শুরু করে নিউজ 24 এবং বাংলা নিউজ, এগুলোতে আপনারা পৌঁছাবেন। এবং ডেইলি সান, যেহেতু এইটা ইন্টারন্যাশনাল গণমাধ্যমে মানে আন্তর্জাতিক মানে বিদেশি যারা আছে তাদের কাছে পৌঁছানো দরকার, এই কারণে আমরা বলছি অবশ্যই ডেইলি স্টার, বিজনেস স্ট্যান্ডার্ড সহ যে ইংলিশ গণমাধ্যম আছে সেগুলোতে অবশ্যই পৌঁছাইতে হবে। আরেকটা গ্রুপকে আমরা বলি যে আপনারা সময় টেলিভিশন, তারপরে বাংলা ভিশন, এখানে বিজয় টিভি রয়েছে, তারপরে হচ্ছে ইটিভি, প্রথম আলো, ডেইলি স্টার সহ যে গণমাধ্যমগুলো আছে কারণ বাজার কেন্দ্রিক, আপনারা এটা কভার করবেন। এইভাবে হচ্ছে দেওয়ার পরে ওনারা হচ্ছে নিয়ে চলে যায়, যার যার মতো করে যে যতটুকু কভার করতে পারছে সেগুলো পৌঁছায় দিছে। এবং আমরা হচ্ছি ওই সময় আমরা সময়ের আলো সহ আরও বেশ কয়েকটাতে আমরা দেওয়ার চেষ্টা করছি। এবং এইভাবে হচ্ছে ওই দিন আমরা পৌঁছায় দিই।